তোমাদের অনেকের মেসেজ দেখলাম, দিদি ভিডিও কেন আসছে না। আমি আমার বাবাকে হারিয়েছি। এই রকম সিচুয়েশনে ভিডিও করার মতো মানসিকতা আমার ছিল না। আজকে 18 দিন হলো বাবা আমাদের সাথে নেই। আমি এই বিষয়ে কি ভিডিও করবো আমি নিজেও জানি না, তবে ভিডিওটা আমাকে করতেই হতো আজ নয় কাল, কারণ কি আমি ও বাড়ি যাতায়াত করি। তোমরা সবাই দেখো আমার বাবাকে পাশে, অনেক ভিডিওতে আমার বাবা আমার সাথে থাকে। তো হঠাৎ করে যদি তোমরা না দেখো, তোমরা হয়তো প্রশ্ন করবে যে মধুদি ভিডিওতে তোমার বাবা কেন নেই। তা আমি কয়জনকে এক এক করে জবাব দেব, তো তার কারণে আমার মনে হলো যে এই বিষয়টা একটা ভিডিওর মাধ্যমে জানানোটা উচিত। ঘটনাটা ঘটছিল ডিসেম্বরের 30 তারিখে, আর বৃহস্পতিবার নাগাদ বাবার সাথে যখন আমার ভিডিও কলে কথা হচ্ছে, বাবা বলছে বাবার হালকা হালকা জ্বর আসছে। তো জ্বরের ওষুধ তো খাওয়া হয়, মানে খাইয়েছিল। আর মা হচ্ছে মানে বাবাকে একদম মানে তোলা তোলা করে রাখতো কেন কি বাবার হার্টের অপারেশন হয়েছে একবার 2007-এ। তখন ব্যাঙ্গালোরে নারায়ণ হৃদয়ালয়তে বাবার হার্টের অপারেশন হয়েছিল, ওপেন সার্জারি হয়েছিল। ওপেন সার্জারি হয় বাট ওটাকে বলে বাইপাস। তারপরের থেকেই মানে বাবাকে একদম তোলা তোলা করে রাখতো মা, মানে সব কিছু হাতে হাতে একটা বাচ্চার মতন করে ট্রিট করতো মা। তো যাই হোক, এবারে যখন জ্বর আসে তো বাবা ট্যাবলেট খায়। এবারে বাবা বৃহস্পতিবার দিনও দোকানে গেছে, শুক্রবার দিন দোকানে গেছে, শনিবার দোকানে গেছে। দাদা যখন খেতে আসতো 2-3 ঘন্টার জন্য বাবাকে দোকানে বসতো ওই টাইমটাতে। আর বাবা একদম ফিট ছিল, কোনো অসুবিধা ছিল না যে মানে যেতে আসতে কষ্ট বা কিছু। ওরকম হলে তো দোকানে পাঠানোই হতো না বাবাকে। তো জ্বরটা হালকা ছিল, জ্বরের ওষুধ খেয়ে ঠিক ছিল। তো যখন শনিবার নাগাদ বাবার না শ্বাসকষ্টটা খুব বেশি হচ্ছিল। শনিবার মানে বেশি বলতে যেরকম বাবা ইনহেলার নেয়, তো ইনহেলার নিত, এবার ইনহেলারটা নিতে পারছিল না। স্প্রে যে করে যখন ইনহেলারটাকে টানতে হয় সেই টানটা দিতে পারছিল না। এর আগেও একবার ওরকম হয়েছিল, তখন নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, মিত্রতে ভর্তি ছিল। তখন ওখান থেকে বলছিল যে কার্বন ডাই অক্সাইড নাকি ভরে গেছে লাংস, তো কার্বন ডাই অক্সাইডটাকে আগে বের করে আস্তে আস্তে বাবা ঠিক হয়ে যায়। তো ওই সময় বাবা 15 দিনের মতন ভর্তি ছিল। এটা বোধহয় গত বছর ফেব্রুয়ারি মাসের দিকে। সেই সময়টাতে আমি ছিলাম এখানে, আমিও তখন 15 দিন নাগাদ শিলিগুড়িতে ছিলাম। তারপরে বাবা আবারও একবার অ্যাডমিট হয়েছিল, সেটা হচ্ছে দুর্গাপূজার সময়। দুর্গাপূজার সময় একদিন বেরোয়েছিল ঘুরতে, ঠান্ডা লেগে যায়, তো তখনও শ্বাসকষ্ট হচ্ছিল, নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তবে আবার ঠিক হয়ে বাড়ি ফিরে আসে। তো এইবার ওরকম শ্বাসকষ্ট হচ্ছে, তো এবারে ডাক্তার দেখানো হয়। তো ডাক্তার সাথে সাথে নেবুলাইজার দেয়, ইনহেলারটা চেঞ্জ করে নেবুলাইজার দিয়ে দিয়েছিল। তো এবার নেবুলাইজারটা টানার পর শনিবার দিনও বাবা ঠিক ছিল। রোববার দিন বাবা সবার সাথে গল্প করে, কথাবার্তা সবই ঠিক আছে। তো সোমবার নাগাদ মানে যেদিন ঘটনাটা ঘটে সোমবার সকালবেলা বাবা ফোনেও কথা বলে, মানে যাদের সাথে কথা বলে। বাবা সোমবার সকালবেলা একবার 9টার দিকে 10টার দিকে একটা নেবুলাইজার ছিল, সেটা নেয় ঠিকঠাক নেয়। 2টার দিকে একটা নেবুলাইজার ছিল, সেটাও ঠিকঠাক নেয়। 4টা নেবুলাইজারটা বাবা নিতে পারছে না। তখন মা দেরি করেনি, সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ডাক্তারের। আর ডাক্তারের টাইম ছিল 8:30 9টা এরকম টাইম ছিল ডাক্তারের। তো এই 4টা থেকে মানে বাবার কষ্টটা স্টার্ট হয়েছিল। তো এবার কষ্টটা না খুব বেড়ে যাচ্ছিলো। আর আমাদের বাড়িতে ওই অক্সিমিটার এগুলো সবই থাকতো আর কি বাবার জন্য। অক্সিমিটারে মা যখন 6টার দিকে আর কি দেখে যে বাবার অক্সিজেনটা 36 নেমে গেছে, তখন মা প্রচণ্ড নার্ভাস হয়ে যায়। আর আমি তখন আর মার সাথে আমার একটু পরপর কথা হচ্ছিল, আমি তো ফোন লাইনেই ছিলাম। মা যখন বলি কীভাবে 36 হয়ে গেল কেন, মা এখন খুব ভয় পেয়ে যায়। তখন দাদাকে ফোন করে বলে যে ডাক্তারের তো আরও 1 ঘন্টা বাকি আছে টাইম, তুই চলে আয় বাড়িতে, দাদাকে বলে। আর আমার বাবার সাথে আমারও বাবার সাথে তখন কথা হওয়ার কথাই না, মার সাথেই কথা হচ্ছিল। আর বাবার যেহেতু কষ্ট হচ্ছিল, আমি বাবাকে ডিস্টার্ব করতে চাইনি। তখন মোটামুটি 7টার দিকে আমি মার সাথে কথা বলে, তখন মা আমাকে বললো কি দাদা এক্ষুনি চলে আসবে, আর একটু পরে ডাক্তারের টাইম আছে, তুই আর এখন ফোন টোন করিস না, বাবাকে দেখিয়ে নিয়ে এসে তারপর আমি তোকে ফোন করে জানাচ্ছি। আমি বললাম ঠিক আছে। তা আমি আমার মতন ঘরে কাজ করছি। তা আমি আবার আমার ফোন করার কথাই না, আমার কি মনে হলো আমি আবার 7টা 7:30টার দিকে আমি একবার ফোন করছি মার ফোনে। তো মার ফোনে ফোন করাতে ফোনটা আবার বাবা ধরছে। ওই কথাই হচ্ছে আমার বাবার সাথে লাস্ট কথা।
আমি বাবাকে বললাম, বাবা যখন হ্যালো বললো আমি তখন বুঝতে পারছি বাবার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, মানে কথা বেরোচ্ছে না। আমি বাবাকে বললাম, তোমার, আমি বাবা তোমাকে খুব কষ্ট হচ্ছে কি? হ্যাঁ খুব হচ্ছে, মানে খুবটাও ঠিক করে বলতে পারছে না। তখন আমি বললাম একটু কি, মানে হয় না যে কিছুক্ষণ পর শ্বাসকষ্টটা একটা এমন জিনিস যে কখনো খুব বেশি হয়, কখনো আবার একটু ঠিক হয়। আমাকে বলছি একটু কি কম মনে হচ্ছে, মানে এইটুকুন যদি বাবা বলে যে হ্যাঁ কম মনে হচ্ছে, তখন আমি ওখানে দূরের থেকে একটু শান্তি পাই। বলছি একটু কি কম মনে হচ্ছে? বলছে না একটুকু কম মনে হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে মনি, আমাকে এভাবে বললো লাস্ট। তখন আমি আচ্ছা যে বাবা আর কথা বলতে হবে না, থাক থাক, তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি মাকে দাও ফোনটা। তখন মা বোধহয় বাথরুমে গেছিলো বলে বাবা ফোনটা ধরছিল, তখন মা ফোনটা ধরলো, ধরে মা বললো দাদা চলে আসছে, আমার এক্ষুনি বেরোচ্ছে, আমি তোর সাথে পরে কথা বলবো। বললো তোর সাথে আমি পরে কথা বলবো। আমি বললাম ঠিক আছে। তারপরে আমি ফোনটা রেখে দিই, তারপরে আমি আমার মতো ঘরে আছি। তারপরে 8:30 নাগাদ দাদা কাঁদতে কাঁদতে ওকে ফোন করছে, করে বলছে যে বাবা নেই। আর আমি তখন ওর পাশেই দাঁড়ানো, আমি ফোনে তখন শুনতে পাচ্ছি দাদা কাঁদছে। আমি শুধু দাদার কান্নাতেই বুঝে গেছি, আমাকে আর আলাদা করে বলতে হয়নি। যাই হোক, তো ওই সিচুয়েশনটা ওটা ছিল ওটা। এবার এই দিকের ঘটনাটা বলছি। এই দিকে হচ্ছে বাবাকে ড্রেস পরানো হয়, ডাক্তার কাছে যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে, তো মা আবার মানে একা পড়তে পারছিল না, এতটাই কষ্ট হচ্ছিল বাবার, তো মা আবার হেল্প করে, ড্রেস পরিয়ে দেয়। তারপরে চাও খেয়েছে বসে সোফাতে। যখন জুতা পরতে যাচ্ছে তখন দাদার হাতটা ধরা, তখন বলে হঠাৎ করে ঘাটটা আস্তে আস্তে এরকম করে কাত করে দিচ্ছে, ঘাটটা কাত করে দিচ্ছে। তখন দাদা বলছে বাবা কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে? আমি তো সব এগুলো গল্প শোনা, আমার তো সামনে তখন তাকা হয়নি। দাদা বলছে কী হয়েছে কী হয়েছে, এরকম করছো কেন বাবা? তখন মানে বেরোচ্ছিল, ডাক্তার ওখানে যাবে, কী হয়েছে কী এরকম করছো কেন বাবা? বলতে বলতে তখন একদম পুরো শরীর টরীর ছেড়ে দেয়, আর ওখানেই তারপরে শুয়ে দেওয়া হয়। তারপরে সাথে সাথে বলছে কি জানি শ্বাসকষ্ট অনেক সময় হয় না, যে হয়তো অক্সিজেনটা কমে গেছে, মা আবার সাথে সাথে ঘরের থেকে ইনহেলার নিয়ে 2বার স্প্রে করে, তখন বলে হালকা একটু এরকম করে শ্বাস নেয়, তারপর বলে আর কোনো রেসপন্স করে না। তারপর সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকা হয়। আমার জ্যাঠতো তো দাদা বৌদিরা ছিল, যারা যারা থাকার সবাই ছিল। তারপর অ্যাম্বুলেন্স ডাকা হয়, অ্যাম্বুলেন্স এখানে বাসুতে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে বলে যে নেই। মানে 10 মিনিট, মানে 10টা মিনিট বাবা কষ্ট পেয়েছে, তার আগে একদম ঠিক ছিল। এখন আমাদের মনে হয় হয়তো হার্ট ফল করছিল এটা, কেন কি বাবার হার্টের কন্ডিশন ভালো ছিল না, লাংসের কন্ডিশন ভালো ছিল না, আদারওয়াইজ সব ফিট ছিল বাবার। আর তার মধ্যে কোভিডও হয়েছিল একটা সময়, যখন কোভিডের টাইমটা, তখন বাবার আমরা তখনই খুব ভয় পেয়েছিলাম, তখনও ভালোভাবে ফিরে আসে। যেহেতু 2007-এ অপারেশন হয়েছিল, তখন ব্যাঙ্গালোর থেকে বলিয়ে দিয়েছিল যে 20 বছরের আয়ু দিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় 17.5 বছর রানিং ছিল। তো যাই হোক, এখন এটাই এখন মেনে নিতে হচ্ছে। আর খুব খুব টাফ এই সময়টা। আমি চলে গেছিলাম ওই বাড়িতে, মেয়েদের যে কাজটা থাকে ওটা করছি ওই বাড়িতে, তারপরে এসছি কিছুদিন পরে। তারপর তো এখানে অনেক দিন ধরেই আছি, 12 দিনের মতন হলো এই বাড়িতেই আছি আমি। তো এই হচ্ছে বিষয়। এখন এই সময়টা খুব টাফ। বাবা যে কি সেটা আমি, বাবা থাকতেও আমি বাবাকে সবসময় বলতাম, বাবা তুমি আমার কাছে ওয়ার্ল্ডের সেরা বাবা। আমি বাবাকে এগুলো সব বলতাম, কেন কি আমি জানি যে যখন তখন হয়তো থাকবে না বা কিছু, তখন হয়তো এই কথাগুলো আমি বলতে পারবো না। আমি বলতাম বাবাকে, আমার যা যা বলার আমি বলতাম, বাবাকে ভালোবাসি বলতাম, আমি বলতাম অনেক কিছু বাবাকে, মানে বোঝাতাম যে বাবা কতটা প্রিয় আমার কাছে।
বাবা এই শব্দটা যতদিন মানে আছে না সাথে, সেই যতদিন মনে করে মাথার উপর ছাদ আছে। আর যার বাবা আছে সে হচ্ছে কোটিপতি আমি মনে করি। তো বাবা হারালাম, বাবা হারা হয়ে গেলাম। বাবার আশীর্বাদটা মাথায় নিয়ে যেন চলতে পারি, এটাই বলবো। যাদের মা বাবা আছে দুজনই একসাথে আছে, এই অমূল্য ধন, এই অমূল্য রত্ন যে কি যাদের সাথে আছে তারা খুব লাকি। আর তাদেরকে বুঝিয়ে বলো যে তোমরা কতটা প্রিয় আমাদের কাছে, এটা করা উচিত। তাদেরকে বোঝানো উচিত, তাদেরকে জানানো উচিত। যতদিন আছে না তোমার মনের যত কথা বলার আছে তাকে বলে দেওয়া উচিত। আমি বলছি আমার বাবাকে, আমি এই দিক দিয়ে আমি শান্তি পাই যে আমি বাবাকে যা যা বলার আমি বলতাম। আমি যা যা মনের কথা বলার, যে বাবাকে আমি কতটা ভালো, বাবা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা আমার কাছে প্রিয়, বাবাকে সব বলতাম আমি। এখন আমার এই ভিডিওগুলো আমার বাবার সাথে যেগুলো আছে সেগুলো আমার কাছে এখন স্মৃতি। ওগুলো ছিল বলে আমি বাবাকে আজও দেখতে পারি, বাবার গলার আওয়াজ শুনতে পারি। খুব প্যাথেটিক। আমি সবার কাছে আলাদা আলাদা রকম, কিন্তু আমি যখন আমার বাবার কাছে আসতাম না, আমি বাবার সাথে যে টোনে আমি কথা বলতাম, হ্যাঁ সেটা আমি কখনো ভিডিওতে ক্যাপচার করিনি। আমি যখন বাবার সাথে পার্সোনালি, আমি যখন বাবার মেয়ে যখন কথা বলতো না, আমি যখন বাবার সাথে কথা বলতাম, আমি সেই 3 বছরে সেই ছোট্ট মেয়েটার টোনে বাবার সাথে কথা বলতাম। ওই টোনটা আলাদা, এই টোনটা আমি আর কখনো হয়তো কারোর সাথে করতে পারবো না। একটা আবদার, আদুরে একটা ডাক, সেই ডাকগুলা একমাত্র বাবার কাছেই কাটতো। কত কিছু, সবটা বাবার কাছে আমার ছিল। দাদার থেকে আমি 10 বছরের ছোট। আমি হওয়ার পর যখন বাবাজি অনেককে জিজ্ঞেস করতো, মানে রিলেটিভসদের বলতো যে দেখতো আমার মেয়ে কার মতন হয়েছে, তখন বলতো যে যারা যারা বলতো যে তোমার মতন দেখতে হয়েছে, বাবা ও আমার মেয়ে, আমার মতো তো হবেই, সেই খুশি হতো যে বাবার মতন আমি দেখতে হয়েছি। এখন হয়তো বা একটা সময়ের পর সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে, সবাই সবাই সবার মতন ব্যস্ত হয়েও গেছে, কিন্তু ভোলা তো যাবে না। যতই মানে এগুলো বিষয় থেকে ভাবি যে অন্য কিছু ভাবি, এগুলো ভাবলে আমার আরও কষ্ট বাড়ছে। তো বাবাকে নিয়ে ভাবলে কিন্তু বারবার মনে চলে আসে বাবা তো বাবাই হয় না। এটাই বলবো যাদের যাদের বাবা এখনো বেঁচে আছে, বাবা মা দুজনই, তোমাদের যা যা ভালোবাসা প্রকাশ করার না তাদেরকে করে ফেলো, কারণ এই সময়গুলো আর একবার চলে গেলে আর ফিরে আসে না। ভিডিওটাতে মনিটাইজেশন অফ করে রাখবো। আমি ভিডিওর থেকে 1 পয়সাও কামাই করতে চাই না। আমার এটা তোমাদেরকে মনে হয়েছে জানানো উচিত, কারণ আমি এই বাড়ি ও বাড়ি যাতায়াত করি। তোমরা হয়তো অনেকেই দেখবে কি ব্যাপার, মধু বাবা কোথায়, তখন আমি একজন একজন করে জবাব দিতে পারবো না সবাইকে, তাই আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানালাম। আর এই কতদিন ভিডিও না আসার কারণ এটাই, আমি এটাই তোমাদেরকে বলার জন্য ভিডিওটা করলাম।